যারা করে ফেলেছিস ভালো, আর যারা করে ফেলেছিস তারাও শোন, যারা করিস তারা শুনবি। দেখ অঙ্কটা বলছে 4 নম্বর, এটা 2019 সালের চেষ্টা করছি, ঠিক আছে? 2019 সাল, গ্রুপ সি তে 4 নম্বর 4 দাগের কোশ্চেন, ঠিক আছে? আমি যখন সাজেশন দিয়েছিলাম বলেছিলাম ইও কিউ থেকে পরীক্ষায় 4 নম্বরও দিতে পারে, 6 নম্বরও দিতে পারে, পরীক্ষায় 4ও দিতে পারে, 6ও দিতে পারে, ঠিক আছে? যদি 4 নাম্বার দেয় তাহলে ইও কিউ বের করতে বলবে আর নাম্বার অফ অর্ডার বের করতে বলবে, ঠিক আছে? আর যদি 6 নাম্বার দেয় তাহলে ইও কিউ বের করতে বলবে, নাম্বার অফ অর্ডার বের করতে বলবে আর টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার বের করতে বলবে। তোকে তুই 4ও দিতে পারে, 6ও দিতে পারে, দুটোই অ্যালার্ট করে যা, দুটোই ঠিক করে যা। তো ধর কোশ্চেনটা যেমন, কোশ্চেনটা মনে হয় তোরা দেখে নিয়েছিস ইও কিউ কি দিয়েছে। তো প্রথমে ইও কিউর ফর্মুলা, কোশ্চেনটা সবাই পড়ে নিয়েছিস নিশ্চয়ই, কোশ্চেনটা পড়ে নিয়েছিস। কোশ্চেনটা কি যে ইও কিউ পুরো কথা লিখতে হবে। এই যে আমি করলাম ইও কিউ লিখলাম মানে আমাকে ফুল মার্কস দেবে না, কখনো ফুল মার্কস দেবে না, ফুল ফর্ম লিখতে হবে পরীক্ষায়, তাই না? ফুল ফর্ম লিখতে হবে। যেইভাবে সাজিয়েছি একদম এইভাবে লিখলেই 4-এ 4 দেবে, আদারওয়াইজ 4-এ 4 দেবে না, 4-এ 1 থেকে 1.5 দেবে, 1 থেকে 1.5 দেবে, তাও বলে দিলাম। কি লিখেছি? ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি ব্র্যাকেটে লিখেছি EOQ, লিখে ফর্মুলা √2PU/CI, ঠিক আছে? তো তুই বইতে হয়তো অন্য ফর্মুলা আছে, বইতে ধর লেখা আছে 2AO/C, তো কারোর ফর্মুলা ভুল না, সবার ফর্মুলা ঠিক, ঠিক আছে? তো আমি এটা করি, তো এটাই করব 2PU/CI। তারপর চলে আসলাম ইউ, নিচে এই কথা লিখতে হবে ইউ। ইউ মানে কি? আমাদের কথা মতন অ্যানুয়াল কনজাম্পশন বা অ্যানুয়াল ডিমান্ড, কথাটা লিখতে হবে অ্যানুয়াল কনজাম্পশন বা অ্যানুয়াল ডিমান্ড, ঠিক আছে? অ্যানুয়াল কনজাম্পশন বা অ্যানুয়াল ডিমান্ড। কোশ্চেনে না অ্যানুয়াল বলেনি, কোশ্চেনে দেখ বলেছিল কনজাম্পশন পার কোয়ার্টার বলেছিল, তো দেখ পর কোশ্চেনে পর। আরে ওরা কোশ্চেন কি কি বলতে পারে বলেছি শুনে নি। কনজাম্পশন হয় বলবে পার ডে বলবে, নালে পার উইক বলবে, নালে পার মান্থ বলবে, নালে পার কোয়ার্টার বলবে, চারটের বাইরে কিছু বলতেই পারে না। যদি পার ডে বলে তাহলে কি হবে? 365 দিন, 1 বছর, ঠিক আছে? তবে একটা কথা মাথায় রাখবি, কখনো না পরীক্ষার কোশ্চেনের নিচে বলে দেয় অ্যাজিউম 1 year = 360 days, তখন 360 গুণ হবে। আর কত কত সপ্তাহে 1 বছর সবাই জানিস? 52 সপ্তাহ, 52 গুণ হবে। যদি বলে কোয়ার্টার তাহলে বছরে 4টে কোয়ার্টার, যদি এই অঙ্কে বলেছি। যদি মাস বলে তাহলে *12, তো বুঝতে পারছিস তো? এখানে কোশ্চেনে বলেছিল পার কোয়ার্টার 3000, তাহলে একটা বছরে কটা কোয়ার্টার হয়? 4টে, 3000 × 4 12000 কেজি। দেখ ইউনিট লিখেছি, ইউনিট লিখতে হবে। তারপর কি কি? পি মানে কস্ট অফ প্লেসিং এন অর্ডার, ₹200, শুধু 200 লিখলাম না, ₹200। তারপর কস্ট পার ইউনিট কি লেখা আছে? ₹6, ঠিক আছে? তো আই দিয়ে পার্সেন্টেজ অফ ক্যারিং ইনভেন্টরি 20% 0.20 হয়ে গেল। এবার ওখানটায় টুকবো, ওখানটা মানে এখানে বসাবো ভ্যালুগুলো, সব ভ্যালুগুলো বসিয়ে কি করে বেরিয়ে যাবে বোঝানোর কিছু নেই। এই তো 2000, ও এখানে তো ইউনিট লিখিনি, 2000 ইউনিট, ঠিক আছে? 2000 বেরিয়ে যাবে, 2000 ইউনিট ইওকিউ বেরিয়ে গেল। এই যে ইওকিউটা বের করলাম, এই 3 নাম্বার দিল, 3 পেয়ে গেছি, এখানে 3 পেয়ে গেছি, 3 একদম পুরো 3। এত অবধি লেখার পর স্যার আমি এগুলো কিছু লিখবো না, আমি শুধু ডাইরেক্ট অঙ্ক করবো, 1 দেবে, 1 দেবে, 1 পরীক্ষায় 1 নাম্বার দেবে, ঠিক আছে? যদি 1 নাম্বার পেয়ে সন্তুষ্ট হতে যাস তাহলে ওটাই করবি, ঠিক আছে? তো তারপরে যে নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ অর্ডার অনেকগুলো নাম থাকে, নাম্বার অফ অর্ডার বলতে পারে বা ফ্রিকোয়েন্সি অফ অর্ডার বলতে পারে, ঠিক আছে? তো বলতে পারে। তো বের করার ফর্মুলা কি? U/EOQ। এমনি তো বুঝিয়েছিলাম কিভাবে মনে করতে হয়, U/EOQ। বল না, তুই একবার বাজারে গিয়ে 2000 ইউনিট মাল তুলে নিয়ে চলে এসেছিস, তার মানে তোর দরকার কত? বছরে 12000, বছরে 12000 দরকার, কবার বাজারে যেতে হবে? 6 বার যেতে হবে, 6 টাইমস, বারকে ইংরেজি কি বলে? টাইমস। তারপর কি বলে? টাইম গ্যাপ। এটা বলেনি, এটা করতে বলেনি, আমি ইচ্ছা করে করলাম। যদি কোনো অঙ্কে দেয়, টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার মানে কি জানিস? স্যার টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার মানে আজকে বাজারে গেলাম, আবার কবে বাজারে যাব, মানে এই যে আজকে বাজারে গেলাম, নেক্সট কবে বাজারে যাব, এই যে গ্যাপটা হচ্ছে না, এটাকে বলে টাইম গ্যাপ বিটুইন দ্য অর্ডার, ঠিক আছে? আজকে একটা অর্ডার করার কতদিন পর আবার আরেকটা অর্ডার করব। এটা কি করে করতে হয় বল না? বছরে ক মাস হয়? 12 মাস। 12 মাসে যদি 1 বছর হয়, আর নাম্বার অফ অর্ডার করা ছিল 6, 12কে 6 দিয়ে ভাগ কর, তাহলে 2 মাস অন্তর অন্তর বাজারে যেতে হবে। আজকে বাজারে যা, 2 মাস পর আবার বাজারে যেতে হবে। এর বাইরে কিচ্ছু দেবে না। ইওকিউ এত করে চোখ বন্ধ করে দিলাম, এর বাইরে কিচ্ছু দেবে না, ব্যাস একটা ইওকিউ। যদি ইওকিউ ভালো মতো করে রাখবি তাহলে শেষ ইওকিউ, তো তুই কেন না। দেখ এবার হচ্ছে কত দাগের অঙ্ক করছি? গ্রুপ ডি। 5-এর অর, তার মানে কি বলতে পারলি? 5-এর দাগে এ আর বি থিওরি ছিল, ম্যাটেরিয়াল থেকে থিওরি দিয়েছিল, ঠিক আছে? সেই থিওরির সাথে তোকে অঙ্ক অর দেবে, তাহলে কত ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? কোথায় কোথা দিয়ে অঙ্কগুলো করবি, থিওরি না করলেও হবে, অ্যাভয়েড করলেও চলবে। তার মানে এখানে বুঝতে পারছিস তো কোন অঙ্কটা দিয়েছে? এখানে
এখানে এমন একটা অঙ্ক দিয়েছে, আমি বলেছিলাম প্রতি বছর পরীক্ষায় ইওকিউর একটা অঙ্ক দেবে, আর একটা দেবে স্টক লেভেল, ভেরিয়াস স্টক লেভেল দেবে। ইওকিউ যদি 4 নম্বর দেয় তাহলে ভেরিয়াস স্টক লেভেল মধ্যে কি কি বলে, রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল আর এভারেজ স্টক লেভেল, এই 4টে দেবে, তাহলে ওটা 6 নম্বর দেবে। আর যদি এই ভেরিয়াস স্টক লেভেল যদি 4 নম্বর দেয় তাহলে ইওকিউ 6 নম্বর দেবে। তো এখানে 6 নম্বরের অঙ্ক দিয়েছে ভেরিয়াস স্টক লেভেল, কিন্তু কত সুন্দর একটা অঙ্ক দিয়েছে, বলছে ভেরিয়াস স্টক লেভেলের অঙ্ক করতে দিয়েছে, বলছে তুমি আগে ইওকিউ করে নাও, ইওকিউ করে তারপর স্টক লেভেলটা করো। তোদের মনে আছে কিনা জানি না, ম্যাক্সিমাম স্টক লেভেলের ফর্মুলা আমি তোদের বলেছিলাম, আমি মনে করাচ্ছি শোন, রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি লেখা থাকতো। রিঅর্ডার কোয়ান্টিটি মানে কি, ওই ইওকিউটাই হচ্ছে রিঅর্ডার কোয়ান্টিটি। তার মানে তোকে কোশ্চেনে রিঅর্ডার কোয়ান্টিটি যদি না বলে দেয়, যদি না বলে দেয় তাহলে ইওকিউ বের করতে হবে, সেই ইওকিউটা রিঅর্ডার কোয়ান্টিটি। এখানে ওই অঙ্ক দিয়েছে। কি বললাম বোঝাতে পারলাম, কি বললাম বোঝাতে পারলাম, এই দিয়েছে। তো দেখ না কোশ্চেনটা পর কি বলেছে, কোশ্চেনটা দেখ, তোরা তো দেখতেই পাচ্ছিস, সবাই নতুন করে পড়ার কিছু নেই, কোশ্চেনটা দেখ তোরা দেখতে পাচ্ছিস, বলছে ফ্রম দা ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল আর রিঅর্ডার লেভেল। ঠিক আছে, তার মানে কি কি বের করতে বলেছে, ম্যাক্সিমাম বের করতে বলেছে, মিনিমাম বের, রিঅর্ডার। তাহলে তোকে কি কোথাও ইওকিউ বের করতে বলে, আমাকে বল না, কোশ্চেনটা পড়েছিস তো, কোথাও ইওকিউ বের করতে বলছে না স্যার, ইওকিউ বের করতে বলেনি। এখন বললি স্যার আপনি তাহলে বোর্ডে দেখতে পাচ্ছেন আপনি ইওকিউ করেছেন, কেন ইওকিউ করলেন? আরে কমন ব্যাপার, ইওকিউ যদি আমি না করি তাহলে ম্যাক্সিমাম লেভেল বের করতে পারবো না, বল না। তোদের কারণ মনে আছে ম্যাক্সিমাম লেভেল বের করার ফর্মুলা কি ছিল বল, ফর্মুলা ম্যাক্সিমাম স্টক লেভেল বের করার ফর্মুলা ওই তোর, আমি বলেছিলাম দেখ, আমি তোদের মনে রাখার টেকনিক বলেছিলাম, আমি বলেছিলাম দুটো রিঅর্ডার যোগ করতে হয়, আমি টেকনিক বলেছিলাম দুটো রিঅর্ডার যোগ কর। আর ম্যাক্সিমাম করতে কার সাহায্য লাগে, মিনিমামের সাহায্য লাগে। ম্যাক্সিমাম করতে মিনিমাম লাগে, তাই না? তাহলে ফর্মুলা কি স্যার, হয়তো হয়ে গেছে মুখস্থ, দুটো রিঅর্ডার যোগ করব আর মাইনাস করব কি দুটো মিনিমাম, কারণ ম্যাক্স করতে মিন লাগে। তাহলে বুঝতে পারছিস ব্যাপারটা? তো দেখ একটা একটা করে দেখ, তোকে বলছি আমি, এটা আমি দেখলাম না, তোর দরকার নেই, এটা টোকার দরকার নেই, আগে শুনে নে। তোকে কি বের করতে বলে স্যার, ম্যাক্সিমাম স্টক লেভেল। ঠিক আছে, দেখ আলাদা করে লিখছি, ম্যাক্সিমাম স্টক লেভেল, দেখ লিখলাম এটা ম্যাক্সিমাম স্টক লেভেল। ফর্মুলা কি স্যার, আপনি তো এই মাত্র বললেন দুটো রিঅর্ডার যোগ করুন। দুটো রিঅর্ডার মানে কি, একটা রিঅর্ডার লেভেল আর একটা রিঅর্ডার কোয়ান্টিটি। রিঅর্ডার লেভেল লিখলাম, রিঅর্ডার কোয়ান্টিটি। আর কি লাগে, ম্যাক্সিমাম করতে কার সাহায্য লাগে, মিনিমাম। তাহলে মিনিমাম, এখানে মাইনাস করব কি মিনিমাম কনজাম্পশন আর মিনিমাম রিঅর্ডার, বোঝা গেল প্রবলেম? এবার কোশ্চেন করে, স্যার কোশ্চেনে রিঅর্ডার লেভেল কোথাও বলেছে না, বলেনি। রিঅর্ডার লেভেল না বললে আমি শিখিয়েছিলাম রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলাটা কি, ম্যাক্স ইনটু ম্যাক্স। কি বললাম, দুটো ম্যাক্স, ম্যাক্স ইনটু ম্যাক্স। দেখ উপরে লিখেছি রিঅর্ডার লেভেল, কি লিখেছি, ম্যাক্স ইনটু ম্যাক্স, মানে ম্যাক্সিমাম কনজাম্পশন আর ম্যাক্সিমাম রিঅর্ডার। কোশ্চেনটা যদি ভালো করে পড়ি দেখবি ম্যাক্সিমাম কনজাম্পশন 600 বলে দিয়েছে, বলেছে? দেখ কোশ্চেন পর, সবাই পর, কোশ্চেনে ম্যাক্সিমাম কনজাম্পশন 600 বলেছে, ম্যাক্সিমাম কনজাম্পশন 600 বলেছে। আর ম্যাক্সিমাম পিরিয়ড কত স্যার, কোশ্চেনে 2 থেকে 4 বলেছে, তাহলে ম্যাক্সিমাম 4, তাহলে কত হলো 2400 হয়ে গেল। তাহলে রিঅর্ডার লেভেল 2400 লিখে দিলাম, বোঝা গেল? স্যার রিঅর্ডার কোয়ান্টিটি আপনি কি করে লিখবেন? আমি বলেছিলাম যে প্রতি, মানে তোর যা কোশ্চেন দেবেন রিঅর্ডার কোয়ান্টিটি কোশ্চেনে বলে দেবে, যদি না বলে তখন ইওকিউ করতে। কি বললাম, যদি রিঅর্ডার কোয়ান্টিটি বলে না দেয় তখন ইওকিউ বের করতে হবে, ওই ইওকিউটাই হিসেবে রিঅর্ডার কোয়ান্টিটি, তাহলে ইওকিউ বের করছে। ঠিক আছে, ইওকিউ বের করার ফর্মুলা কি, এই মাত্র বললাম √2PU/CM। কোশ্চেন পর, কোশ্চেনে বলে দিয়েছিল অ্যানুয়াল কনজাম্পশন, বলেছিল 36,000 কেজি, লিখে দিল 36,000 কেজি। ঠিক আছে, তো পি কস্ট অফ প্লেসিং এন অর্ডার 18 টাকা বলে দিয়েছিল, সি কস্ট পার ইউনিট 2 টাকা বলে দিয়েছিল, তাই তো? তারপর আই, এটা বলেনি কোশ্চেন, এটা বলেনি, দরকার নেই, বলেনি, কিন্তু সি আই, সির সাথে আই গুণ করলে তো সি আই হয়, সেটা বলেছে ক্যারিং কস্ট পার ইউনিট। ঠিক আছে, তো 0.40 ক্যালকুলেটর দে। আচ্ছা দেখছি আমি, ঠিক আছে 0.04, আচ্ছা এটা 0.04 হবে, লিখে দিই 0.04, তাহলে এটাও হবে 0.04। তাহলে দেখি গুণ করি, ক্যালকুলেট করে নি, 2 × 18 × 36,000 কত হচ্ছে, এখানে জাস্ট একটু লিখি 12,96,000 ডিভাইড বাই 0.04 করে এটা হবে, রুট করব। কোশ্চেনটা না গন্ডগোল ছিল, ঠিক আছে, তোরা ওখানে চেঞ্জ করে নিবি, এটা 0.4 হবে, এটা 0.4 হবে। যদি 0.4 হয় তাহলে অঙ্কটা ঠিক আছে, ঠিক আছে, নাহলে অড বেরোচ্ছে। আমি অন্য জায়গায় এই কোশ্চেনটা দেখেছি, সেখানে 0.4 ছিল, মানে প্রিন্টিং মিস্টেক ছিল। ঠিক আছে, ওরা তোরা চেঞ্জ করে নিতে পারি, 0.4ই হবে। ঠিক আছে, আস্তে আস্তে আস্তে, কোনো সমস্যা নেই, 12,96,000 ডিভাইড বাই 0.4 করে যেটা বেরোবে তার রুট করবো, এটা বেরোবে। ঠিক আছে, 0.4ই হবে, 0.04
তাহলে তোরা সবাই কোশ্চেনটা চেঞ্জ করে নে, 0.04 হবে না, ওটা 0.4 হবে, ঠিক আছে 0.4 হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তুই এমনি তোরা নিজের মাথায় ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, স্যার ভেরিয়াস স্টক লেভেলের অঙ্ক দিয়েছে, এই পয়েন্টগুলো কেন দিয়েছে? তোরা তো অনেক ভেরিয়াস স্টক লেভেলের অঙ্ক করেছিস, কোনো জায়গায় কি এরকম পয়েন্ট সেরকম থাকতো না, তার মানে এই পয়েন্টগুলো দিয়েছে কিছু না কিছু তো কাজ আছে। তাহলে বুঝতে পারলি কি কাজ, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার রিঅর্ডার কোয়ান্টিটি তোকে এই পয়েন্টগুলো তখনই দেবে যদি রিঅর্ডার কোয়ান্টিটি ভুলে যায়, ঠিক আছে? রিঅর্ডার কোয়ান্টিটি এখান থেকে ক্যালকুলেট করে ইউপি বেরিয়ে গেল 1800, বুঝতে পারলি? ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি মানে হচ্ছে রিঅর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে? রিঅর্ডার কোয়ান্টিটি লিখে দিলাম এখানে কত 1800 হয়ে গেল, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তারপর মিনিমাম কনজাম্পশন কোশ্চেনে বলে দিয়েছি 400 আর মিনিমাম পিরিয়ড ক্যালকুলেট করছো 3400, সমস্যা নেই তো। তার মানে দুটো হয়ে গেল। লাস্ট মিনিমাম স্টক লেভেল ফর্মুলা কি, রিঅর্ডার লেভেল। আচ্ছা আরেকটা কথা শোন, মিনিমাম করতে গেলে কার সাহায্য লাগে? দেখ ম্যাক্স করতে মিনের লাগে, মিন করতে এভারেজ লাগে, বেশ হলো। মনে শুধু এইটুকু মনে রাখ না, ফর্মুলা মুখস্থ, ম্যাক্স করতে মিন লাগে, মিন করতে কি লাগবে? এভারেজ লাগে, বেশ হয়ে গেল। দেখ লিখেছি এভারেজ, নরমাল মানে এভারেজ, নরমাল কনজাম্পশন এটা নরমাল রিঅর্ডার মাইনাস করুন তার থেকে রিঅর্ডার লেভেল, ঠিক আছে? রিঅর্ডার লেভেল 2400 বেরিয়েছে, আর মিনি নরমাল কনজাম্পশন 500 বলেছিল কোশ্চেন একটা, নরমাল 500 বলে দিয়েছিল, 500 বলে দিয়েছিল। আর নরমাল পিরিয়ড কত দেখ না, 2 থেকে 4 বলেছিল না, 2 থেকে 4 মানে নরমাল কত 3, বুঝে গেলি তো? এই হচ্ছে ফুল ফ্রেম অঙ্ক। ফুল ফ্রেম অঙ্কেটা তোর পরীক্ষায় কেমন কোশ্চেন করতে হবে, ভেরিয়াস স্টক লেভেলে হয়তো এরকম কোশ্চেন নাও করতে পারে, আরো ইজি করে দিতে পারে। আরো ইজি করলে কি করবে, ওরা ডাইরেক্ট বলে দিল রিঅর্ডার কোয়ান্টিটি কোশ্চেনে বলে দেবে 1800, তাহলে কোশ্চেন 1800 বলে দেয়, তাহলে এত অবধি কিছু থাকবেই না, বুঝতে পারছিস? তাহলে আরো তো ইজি হলো, কিছু নেই তো না। আরে তোরা তো করেছিস, তোরা তো আগে এইগুলি করতি, রিঅর্ডার কোয়ান্টিটি কোশ্চেনে ডাইরেক্ট বলে দিত, এখানে না বললে কিভাবে করতে হবে সেটাও বের করে দিলাম। আচ্ছা দেখ ওরা যদি মনে করে কোশ্চেন ঘোরাতে চায়, আরো ঘোরাতে পারে, ওরা কি বলতে পারে জানিস? তোকে বলছি শোন, ওরা তোকে রিঅর্ডার লেভেল বলে দিয়েছে, ভালো করে শোন, ওরা তোকে ম্যাক্সিমাম লেভেল বলে দিয়েছে, ঠিক আছে তো? ওরা তোকে মিনিমাম কনজাম্পশন বলে দিয়েছে আর মিনিমাম রিঅর্ডার পিরিয়ড বলে দিয়েছে, ভালো করে শুনলি তো? কি বললাম শুনলি? স্যার তুই এখন কোশ্চেন করতে পারিস, স্যার তুই এখন বলতে স্যার আমি বইতে এমন একটা অঙ্ক দেখেছি না, ধরুন রিঅর্ডার কোয়ান্টিটি দেয়নি, ভালো করে শোন কোশ্চেনটা, রিঅর্ডার কোয়ান্টিটি ওরা বলে দেয়নি, তাহলে আমি ম্যাক্সিমাম লেভেল করবো কি করে? ভালো করে শুনছিস তো কথাটা কি বলছি? ভালো করে শোন, এই যে ধর এখানে ম্যাক্সিমাম স্টক লেভেল বের করার ফর্মুলা এটা, ওরা তোকে রিঅর্ডার লেভেল বলে দিয়েছে, শুনিস কিন্তু মন দিয়ে, রিঅর্ডার লেভেল বলে দিয়েছে, ঠিক আছে? মিনিমাম কনজাম্পশন বলেছে, মিনিমাম রিঅর্ডার পিরিয়ড বলেছে, ওরা বলছে তুমি রিঅর্ডার কোয়ান্টিটি কত বের করে দাও, ওরা তোকে ম্যাক্সিমাম লেভেল বলে দিয়েছে। পারবি করতে? এর যে ভ্যালুটা এটা বলে দিয়েছে, ভালো করে শোন, এদিক টাকা বোর্ডের দিকে এক পুরো ফোকাস কর, জাস্ট 30 সেকেন্ড ফোকাস কর, অ্যান্সার তোরা বলে দিবি। এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, এটা দুটোই বলেছে, এটা বের করতে পারবি? এটা নরমাল তো, না বুঝতে পারছিস কি বললাম? বুঝিস কি বললাম তুই বুঝিস নি? আরে কমন ব্যাপার, এটা যদি না বুঝিস তাহলে ছোটবেলায় অ্যালজেব্রা পড়িস ভালো করে, ঠিক আছে তো? এটা বলে দিয়েছে, এই টাকাটা বলে দিয়েছে, এই টাকাটা বলে দিয়েছে, এইটার সঙ্গে এটা গুণ করে যত হবে সেটাও বলে দিয়েছে, এটা বের করতে পারবো না? ছোটবেলায় অ্যালজেব্রা সাইড চেঞ্জ করে দেবো, এরকমই তো। তো ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? এবার বলি স্যার রিঅর্ডার লেভেল হয়তো ডাইরেক্ট বললো না, তখন কি বলবে? ক্যালকুলেট করে নিলাম রিঅর্ডার লেভেল, এটা ডাইরেক্ট বললো না, ক্যালকুলেট করে নিলাম। আমার কথাটা বুঝতে পারছি, ওরা কত রকমের ঘোরাতে পারে কোশ্চেন, এর বাইরে তার কিছু ঘোরাতেই পারবে না কোশ্চেন। আমার কথাটা বোঝা যাচ্ছে কি বললাম? কি রে বুঝতে পারছিস কোশ্চেনটা কি বললাম? এর বাইরে ঘোরাতে পারে না। আরে আমি যে এখন বললাম এটা বিকম অনার্স একবার এসেছিল, আমি যে কথাটা বললাম বিকম অনার্স একবার এসেছিল, এই কোশ্চেন বুড়িয়ে এই কোটা করেছে, আর কিছু করতে পারে না। তো আর কিছু কোশ্চেন করবে না, ওরা এত কঠিন করবে না, ঠিক আছে তো? বলে দিলাম এটা কঠিনও বলে না। আচ্ছা এখানে ইউকিউ বের করতে বলেনি, আমি করেছি, তারপর নাম্বার অফ অর্ডার বের করলাম, বুঝেছিস? কোনো বোঝানোর কিছু নেই, ইউ বাই ইউকিউ 36,000/1800 করে 20 টাইমস। টাইম গ্যাপ বিটুইন দা অর্ডার 12 মান্থ বাই নাম্বার অফ অর্ডার করে 0.6 মান্থ বের হলো। আরে তোকে যদি কেউ বলে 0.6 মানে এবার স্যার কেমন মান্থ? 0.6 মান্থ হবে, তাহলে তুই 0.6 মান্থে কেমন লাগছে না শুনতে? তা এটাকে দিনে কনভার্ট করে দে। তুই যখন করবি টাইম গ্যাপ করবি, কখনো যদি এরকম মাস যদি পয়েন্টে বেরিয়ে যায় সেটা যদি দিনে কনভার্ট করে দিবি, তাহলে বল না 0.6 মান্থকে 30 দিয়ে গুণ করে দিস, তাহলে 18 দিন বেরিয়ে যাচ্ছে, তাই না? এক মাসে তো 30 দিন হয়, তাহলে 0.6 × 30 করলে কত? 18 দিন। ফুল ফ্রেম অঙ্ক, তো বুঝতে পারিস পুরো ব্যাপারটা করে দিলাম। আচ্ছা এবার আমরা কস্টশিট দেখবো। কস্টশিট কত দাগে আছে? কস্টশিট 6 এর দাগে আছে। কস্টশিট পরীক্ষায় কস্টশিটটা একটা আসবেই, ঠিক আছে? এবং 6 এর দাগেই পাবি। কস্টশিটের দুটো অঙ্ক দেবে, একটা করতে হবে, ঠিক আছে? দুটো দেবে, একটা করতে হবে, ঠিক আছে? একটা কমপ্লিট কস্টশিট দেবে পুরো 8 নম্বরের, আর একটা দেবে অরে যেটা দেবে হয়তো 5 নম্বরের একটা কস্টশিট দেবে, 3 নম্বরের থিওরি, বা 6 নম্বরের কস্টশিট, 2 নম্বর থিওরি।
তো কমপ্লিট কস্ট শিট মানে পুরো একদম বিগিনিং থেকে এন্ড অবধি যেতে হবে, আর যেটা অরে থাকে সেটা মাছ মানে অল্প দেয়, অল্প কস্ট শিটের একটা ছোট একটা পার্ট থাকে। তো দেখ 6 থেকে যে কস্ট শিটটা দিয়েছে, ঠিক আছে? তো কস্ট শিট তোদের এখন যদি মনে ভুলে যাস, কস্ট শিট করার নিয়মটা দেখ, একটা জিনিস বলেছিলাম আমি তোদের, বলেছিলাম মনে আছে কিনা জানি না, খাতায় লেখা ছিল এলিমেন্ট অফ কস্ট, মানে উপাদানের দিক থেকে আমরা কস্টকে কভাবে ভাগ করি। থিওরি ক্লাস বলছি, উপাদানের দিক থেকে কস্টকে কভাবে ভাগ করি, এলিমেন্টের দিক থেকে কস্টকে আমরা 3 ভাগে ভাগ করি। একটাকে প্রথম ভাগটার নাম ম্যাটেরিয়াল, তারপরে ভাগটার নাম লেবার, তারপরে ভাগটার নাম এক্সপেন্সেস। ম্যাটেরিয়াল, লেবার, এক্সপেন্সেস। প্রতিটা পার্টেরই ডাইরেক্ট ইনডাইরেক্ট, ম্যাটেরিয়ালের ডাইরেক্ট ইনডাইরেক্ট থাকে, তারপর তোর লেবারের ডাইরেক্ট ইনডাইরেক্ট থাকবে, এক্সপেন্সের ডাইরেক্ট ইনডাইরেক্ট। 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে কি বলে? প্রাইম কস্ট। বলেছিলাম 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে বলে প্রাইম কস্ট। রইলো বাকি 3টে ইনডাইরেক্ট, মানে ম্যাটেরিয়ালের ইনডাইরেক্ট, লেবারের ইনডাইরেক্ট আর এক্সপেন্সের ইনডাইরেক্ট। 3টে ইনডাইরেক্টকে আমরা বলি ওভারহেড। কি বললাম? কি বলে? ওভারহেড। ওভারহেডকে আমরা 3 ভাগ ভাগ করি, একটা ফ্যাক্টরি ওভারহেড, একটা অফিস ওভারহেড আর একটা সেলিং ওভারহেড। ঠিক আছে? তাহলে প্রাইম কস্টের সঙ্গে প্রথম ওভারহেডের নাম কি বললাম? ফ্যাক্টরি। প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি খরচ যোগ করলে হবে ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের সঙ্গে অফিসের ওভারহেড যোগ করলে হবে কস্ট অফ প্রোডাকশন, আর কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে সেলিং ওভারহেড যোগ করলে হবে টোটাল কস্ট। এই তো মানে বেসিক ফান্ড, এটা বেসিক নলেজ ছিল। এই নলেজটা মাথায় রাখলে কস্ট শিটের ফরম্যাট মুখস্থ পারবে। তাহলে কস্ট শিট করতে গেলে তুমি সবার প্রথম দেখতে হবে 3টে ডাইরেক্ট। 3টে ডাইরেক্টের নাম কি কি বললাম? বল, 3টে ডাইরেক্টের নাম কি কি বললাম? তিনটে ডাইরেক্ট মানে হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ডাইরেক্ট এক্সপেন্সেস। 3টে যোগ করে প্রাইম কস্ট। এবার তুই যদি কোশ্চেনটা করিস, কোশ্চেনে ম্যাটেরিয়ালের অনেক আইটেম দিয়েছে। স্যার ম্যাটেরিয়াল কোনো অঙ্কে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে দেবে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল এতটা, কোনো অঙ্কে বলে দেবে, আর কোনো অঙ্কে বলে দেবে ডাইরেক্ট বলবে না, ওরা বলবে তুমি বের করো। কি বললাম বুঝতে পারছি? যেটা তোমাকে বলেছে, বলছে বছরের শুরুতে ম্যাটেরিয়াল ছিল কত ছিল? দেখ বছরের শুরুতে 20,000 টাকা ম্যাটেরিয়াল ছিল, এই বছর 2 লাখ টাকার ম্যাটেরিয়াল কিনেছি, আর 30,000 টাকার ম্যাটেরিয়াল বছরের শেষে ছিল। তার মানে বুঝতে পারছিস তো? আমি আমার কথাটা ফোকাস করবি, কিন্তু কোনো অঙ্কে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে দেবে, এই টাকাটা কোনো অঙ্কে বলে দেবে 1 লাখ, আর কোনো অঙ্কে বলবে না তুমি বের করে নাও। তাহলে বের করবো কি করে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল বের করবো কি করে? দেখতে হবে বছরের শুরুতে কত ম্যাটেরিয়াল ছিল, এবার দেখতে হবে এবছর কত টাকার ম্যাটেরিয়াল কিনেছি, মাইনাস করতে হবে বছরের শেষে যদি কোনো ম্যাটেরিয়াল থাকে। তাই হচ্ছে এটা হচ্ছে ফর্মুলা। ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল 20,000 টাকা, তার সাথে পারচেস র ম্যাটেরিয়াল 2 লাখ টাকা যোগ করবো, ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল বিয়োগ করবো, এই দুটো বিয়োগ করে সেটা বেরোলো 1,90,000। এটাকেই বলে র ম্যাটেরিয়াল কনজিউম বা ডাইরেক্ট ম্যাটেরিয়াল বা ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে? এরপর কি বললাম? প্রথম ডাইরেক্ট হলো 1,90,000। দ্বিতীয় ডাইরেক্টের নাম কি বলেছিলাম? ডাইরেক্ট ওয়েজেস। এবার কোশ্চেনের পর ডাইরেক্ট ওয়েজেস কত বলেছে? স্যার কোশ্চেনে বলেছে 1.5 টাইমস, তাই বলেছে, মানে দেড় বলেছে। দেখ দেড়, কার দেড়? কনজিউমডের দেড়। ম্যাটেরিয়াল কনজিউম যত ছিল তার দেড় গুণ হবে। ম্যাটেরিয়াল কনজিউম কত ছিল? স্যার 1,90,000 ছিল, তার দেড় গুণ 2,85,000। দুটো ডাইরেক্ট যোগ করলাম, স্যার আরেকটা ডাইরেক্ট নেবেন না? কোশ্চেন তো বলেই নি নেবো কি করে। দুটো ডাইরেক্ট যোগ করে কত কি হলো? এটাকে বলে প্রাইম কস্ট। আমি কি বললাম বল? 3টে ডাইরেক্ট যোগ করলে কি বলে? প্রাইম কস্ট। 3টে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট বলে। 3 নম্বর ডাইরেক্ট তো নেই, কেন যোগ করব? বুঝতে পারছিস তো? প্রাইম কস্ট হয়ে গেল। তারপর কি বলেছিলাম? স্যার ডাইরেক্ট গুলো কমপ্লিট, এবার কি করব? এক্সপেন্সেস। এক্সপেন্সেস গুলো বাকি, মানে সব কটারই ইনডাইরেক্ট বাকি আছে, তাই তো? তো সব কটার ইনডাইরেক্ট, মানে ধর কি বলবো, ম্যাটেরিয়াল ইনডাইরেক্ট, লেবারের ইনডাইরেক্ট, এক্সপেন্স, 3টে ইনডাইরেক্ট যোগ করে বলে ওভারহেড। প্রথম ওভারহেডের নাম কি? ফ্যাক্টরি ওভারহেড। তো প্রাইম কস্টের পরই আসবে ফ্যাক্টরি ওভারহেড। স্যার প্রোডাকশন ওভারহেড, আরে প্রোডাকশন ওভারহেড আর না ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে? ফ্যাক্টরি ওভারহেড কি করে করতে হয় ভালো করে শুনবি। কি করে করতে হয়? কোনো অঙ্কে ডাইরেক্ট বলে দেবে এত টাকা, কোনো অঙ্কে বলে দেবে প্রোডাকশন ওভারহেড এত টাকা বা ফ্যাক্টরি ওভারহেড এত টাকা বলে দেবে। স্যার যদি না বলে তোকে বের করতে হবে। এমন কোনো অঙ্ক পাবি না ফ্যাক্টরি ওভারহেড নেই, থাকবেই। আরে তুই ফ্যাক্টরিতে প্রোডাকশন করবি, অথবা ফ্যাক্টরিতে খরচ হবে না, হতে পারে? কোনোদিন হতে পারে না। ফ্যাক্টরি ওভারহেড থাকবে। ফ্যাক্টরি ওভারহেড কত টাকা বলেছে? স্যার বলেনি। কি বলেছে জানিস তো? ওরা হিন্টস দিয়েছে। ফ্যাক্টরিতে কি চলে? ফ্যাক্টরিতে মেশিন চলে। কোশ্চেনে বলে দিচ্ছে এত ঘন্টা মেশিন চলেছে। দেখ কোশ্চেনে বলেছে কত ঘন্টা মেশিন চলে। কোশ্চেনে বলেছে 20 ঘন্টা মেশিন চলে, পেয়েছিস? 20,000। ঠিক আছে? কোশ্চেনে বলেছে 20,000 ঘন্টা মেশিন চলে। ঠিক আছে? আমি একটু নোট করে দিচ্ছি এটা। কোশ্চেনে বলেছে তোমার 20,000 ঘন্টা মেশিন চলে, আর এক ঘন্টা মেশিন রেট কত করে বলেছিল? 0.50। তো দেখ তোদের যদি বুঝতে অসুবিধা, আমি আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ফ্যাক্টরি ওভারহেড যদি কোশ্চেনে বলে না দেয়, এটা বের করার একটা নিয়ম আছে। কি দেখতে হবে? ফ্যাক্টরিতে কত ঘন্টা মেশিন চলছে। কত ঘন্টা মেশিন চলছে? 20,000 ঘন্টা। 1 ঘন্টায় কত করে পড়ে রেট মেশিন? 0, মানে 50 পয়সা। তাহলে কত? যে 10,000 টাকা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তাই করেছি দেখ, MHR মানে রেট।
MHW মানে ওয়াট করে কত হলো 10,000 বুঝতে পারলি 50 ওয়াট কি করে হলো তো কোনো অঙ্কে বলে দেবে ডাইরেক্ট কোনো অঙ্কে ডাইরেক্ট বলে দেবে 10,000 কোনো অঙ্ক বলবে না তুমি বের করে নাও কিভাবে বের করবে এইভাবে এগুলো যোগ করে হলো 4,85,000 এটাকে কি বলে ওয়ার্ক কস্ট আমি বলেছিলাম প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি খরচ যোগ করলে ওয়ার্ক কস্টের সঙ্গে কার খরচ যোগ করতে হয় অফিসের খরচ যোগ করলে কি হবে কস্ট অফ প্রোডাকশন তো অফিসের খরচ কত বলেছিল দেখ অফিস ওভারহেড বলেছিল 50% কার 50% কোশ্চেন পর কার 50% বলেছিল ওয়ার্ক কস্টের 50% তো ওয়ার্ক কস্ট কত স্যার 4,85,000 তার 50% করে দিন কত হলো 42,000 যোগ করে দিন কারণ ওয়ার্ক কস্টের সঙ্গে অফিসের খরচ যোগ করলে হয় কস্ট অফ প্রোডাকশন ওয়ার্ক কস্টের সঙ্গে অফিসের খরচ যোগ করলে কস্ট অফ প্রোডাকশন ঠিক আছে তো কস্ট অফ প্রোডাকশনের পর যদি কোশ্চেন বারবার বলছি যদি কোশ্চেনে ফিনিশ গুডস তাহলে হবে স্যার যদি ফিনিশ গুডস না থাকে তাহলে করবো না আর তোর যে লেভেলে কোশ্চেন সেট করো ফিনিশ গুডস থাকে ঠিক আছে ফিনিশ গুডস ওপেনিং ফিনিশ গুডস হয় আর ক্লোজিং ফিনিশ গুডস হয় তা বছরের শুরুতে কত ফিনিশ গুডস ছিল বলে দেয়নি সেটা নেবো না এবার আমি বলছি ক্লোজিং ফিনিশ গুডস কি করে বুঝলেন ক্লোজিং হবে দেখ শোন অঙ্ক শুরু করার আগে যখন কস্ট করবো এই তো বললামই না প্রথমে লিখবো ইন দা বুকস অফ বলি ইন দা বুকস অফ লিখবো ডট 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 দেন কোম্পানির নাম দেবো তারপর কস্ট তারপর ফর দা ইয়ার যে বছরের অঙ্ক করছি এখানে ফর দা ইয়ার কত বলেছিল হ্যাঁ বল 2018 লিখেছি এইবার এই কোশ্চেনটা করছে একটা কোশ্চেন করছি বল এখানে কস্টটা কি ইউনিটের অঙ্ক দিয়েছে কি ইউনিটের অঙ্ক দেয়নি এটা ইউনিট বেস অঙ্ক ঠিক আছে যদি কোনো কস্ট ইউনিটের বেস অঙ্ক হয় প্রথমেই অঙ্ক শুরুতে আগে লিখে নেবো এই কোম্পানি কত ইউনিট তৈরি করছে সাপোজ ধর এই কোম্পানিতে কি তৈরি হয় মার্কার পেন তৈরি হয় আমাকে বলতে হবে কোশ্চেনে প্রথমে এখানে লিখেই যাবে কতগুলো মার্কার পেন তৈরি করেছে কোশ্চেনে বলে দিয়েছিল প্রোডাকশন 85,000 বলেছিল 50,000 খানা মার্কার পেন তৈরি করেছে এবার এটাও বলতে হবে সেল কত দেখ কোশ্চেনে বলেছিল 40,000 খানা মার্কার পেন বেচে দিয়েছি বুঝতে পারছিস তো বল না তুই নিজে ভাব 50টা পেন তৈরি করে 40টা পেন বেচে দিয়েছিস তাহলে কতগুলো পেন পড়ে আছে এটাই তো ক্লোজিং স্টক নাকি আরে কনসেপ্ট খাটা না আরে 50 তৈরি করে 40টা বেচে দিল কটা ক্লোজিং এ পড়ে যাবে 10টা তো এই 10টার ভ্যালু কত বের করতে হবে তাই তো তোকে কত অবধি শেখালাম এখানে কত অবধি বললাম বল প্রোডাকশন বললাম ব্যাকেটে কি লিখেছি দেখ সুন্দর কথা ভাইটাল কথা তুই লিখ বা না লিখ কি যায় আসে না বাট এটা মাথায় রাখার জন্য পরের স্টেপটা করার জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে কি লিখেছি বল কস্ট অফ প্রোডাকশন কত বল দেখে দেখে বল 7,27,500 কত ইউনিট তৈরি করতে এই টাকাটা খরচ হচ্ছে ব্যাকেটে লিখেছি যাতে পরে আমার ভুল হবে ওই কি নিয়ম করবো না 50,000 তৈরি করতে এত খরচ হয়েছে আরে 50 তৈরি করতে এত খরচ হয়েছে আমার স্টকে কত বেশি আছে মাল 10,000 দাম বল না 50 এর দাম যদি এত হয় 10 এর দাম কত ঐকিক নিয়ম করেছি ছোটবেলায় ঐকিক নিয়ম করেছিলি তো হ্যাঁ স্যার করেছি 50,000 এর দাম 7,27,500 একের দাম কত 7,27,500 বাই 50,000 কিন্তু 10,000 দাম কত আর এরকম অঙ্ক পরীক্ষায় পাবি ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস পাবি আমি বারবার বলছি পাবি ক্যালকুলেশন এইভাবেই করতে হবে বাইরে কিছু আর কখনো যদি ঘাবড়ে যাস ওরা বলে দেবে কোশ্চেনের নিচে বলে দেবে ফিফো নাম শুনেছিস ফিফো কোনদিন ফার্স্ট ইন ফার্স্ট আউট এই যে আমি যেখানে করলাম না ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বের করার জন্য আমাকে 4খানা মেথড আছে কয়খানা মেথড আছে 4টে একটা ফিফো একটা লিফো একটা সিম্পল একটা ওয়েটেড তুই এখন বাচ্চা মানে তোরা এখন খুব বাচ্চা স্টুডেন্ট মানে এখন খুবই বাচ্চা স্টুডেন্ট তোদের লেভেলে ফিফোই দেয় যখন কলেজে উঠবি তখন 4টে মেথডই শিখবি তার মানে আমরা যে ক্যালকুলেশনটা করলাম এটাকে ফিফো বলে তো কখনো এই পরীক্ষায় যদি ফিফো দিয়ে দেয় তখন ঘাবড়ে যাবি না আমি জানি না ফিফো বুঝতে পারলি এটাকেই ফিফো বলে আমার কথাটা শুনতে পাচ্ছিস কি মন দিয়ে শুনতে পাচ্ছিস কারণ কোশ্চেন দিয়ে দিল বাবা ফিফো এই তো কোনোদিন স্যার শেখায়নি আমাদের ফিফো আরে এটাকেই ফিফো বলে ঠিক আছে কলেজে যখন স্টুডেন্ট হবি কলেজে যখন উঠবি আমরা 4টে মেথডে শিখবো ঠিক আছে 4টে মেথডে শিখবো তো ধর এটা পরে হলো এটা থেকে এটা বাদ দিলাম কত হলো 5,82,000 টাকা ঠিক আছে এটা কি বলে কস্ট অফ গুডস সোল্ড এরপর সেলিং ওভারহেড আচ্ছা সেলিং ওভারহেড কোনটা ধর এই মার্কার পেন ভালো করে শোন এই মার্কার পেন যেমন আমাদের দোকান আছে মার্কার পেন বেচতে এসছে সাপোজ ধর প্যাকিং করে দিতে হবে তার মানে কি আমি যদি 10টা মার্কার পেন বেচি তাহলে 10টা মার্কার পেনেরই প্যাকিং করবো এবার ধর সাপোজ ধর আমি 100টা মার্কার পেন তৈরি করেছি আমি কি 100টা মার্কার পেনেরই প্যাকিং করে রাখবি ইমিডিয়েট যে কটা মার্কার পেন বেচবো সে কটা প্যাকিং করবো কমন ব্যাপার দেখ আমি তো কি বলছি সেলিং ওভারহেডটা কেমন হয় সেলিং ওভারহেডটা তুমি যতগুলো ইউনিট বেচবে তার উপর খরচা হবে তাই নয় কি তো সেলিং ওভারহেড কত বলেছে কোশ্চেনে বলেছে কি মানে সেলিং খরচ হবে 1.5 টাকা করে দেখ কোশ্চেনে বলে 1.5 টাকা করে খরচ হবে 1.5 টাকা করে দেখ 1.5 টাকা পার ইউনিট এক ইউনিট যদি তুমি বেচো তাহলে 1.5 টাকা খরচ হবে কত ইউনিট বেচেছি 40,000 ইনটু 1.5 করলে কত হবে স্যার 60,000 টাকা তাই তো 60,000 টাকা সেলিং খরচা যদি যুক্ত হয়ে গেল টোটাল কস্ট ঠিক আছে
টোটাল কস্ট। আর সেল কত বলেছে, একটা পেন বেচেছি মার্কেটে 20 টাকা করে, একটা পেন মার্কেটে বেচছি 20 টাকা করে, তাহলে কতগুলো পেন মার্কেটে বেচছি 40,000, তো একটাই 20 টাকা পেলে 40,000 কত, 8 লাখ টাকা পাবো। 8 লাখ টাকা বিক্রি করে 8 লাখ টাকা পেলাম, কিন্তু টোটাল খরচা হলো 6,42,000। তাহলে আমি বেশি দামে বেচেছি না কম দামে বেচেছি, বেশি দামে, তাহলে লাভ হবে। তাহলে লাভ কত টাকা, একটা কারণ হয়। এই হচ্ছে ফুল ফ্রেম সাম, এরকম অঙ্ক পরীক্ষায় পাবে। তুই বলতে পারিস স্যার এই একটা কস্ট করে গেলে কি পরীক্ষা হয়ে যাবে, তাহলে যদি এটাই যদি বলিস তাহলে 2-3টে আইটেম বাড়াতে হবে, তাহলে একটা করে গেলে হয়ে যাবে। সেটা কি থাকতে পারে, এই যে এখানে করলি না প্রোডাকশন ওভার, এখানে ওরা থাকে ওয়ার্ক ইন প্রোগ্রেসের ওপেনিং ক্লোজিং, ঠিক আছে, নতুন থাকতে পারে। আর কি থাকবে, আর তো কেন লাগেনি, একটাই আইটেম থাকবে এক্সট্রা, নতুন কি থাকবে না স্যার, কি থাকতে পারে, এখানে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস থাকবে, আর কিছু থাকবে না, এটাকে বলে দিলাম। আর বাইরে কি থাকবে, তুই অন্যান্য অঙ্ক করবি, যত কষ্ট করবি এই এরকম টাইপের কষ্ট প্রতিটা অঙ্ক পাবে, ঠিক আছে তো, বলে ওকে। তোদের বলেছিলাম যে মানে কি দেবে, একটা মানে কস্ট শিটের যে একটা বড় অঙ্ক থাকে 8 নম্বর, তার সঙ্গে একটা অঙ্ক অড দেয়, ঠিক আছে। 8 যেমন দিতে পারে 5 নম্বরের একটা অঙ্ক দিল, তার সঙ্গে 3 নম্বরে 3 দিতে পারে, সেরকম একটা অঙ্ক করে। ওরা এরকম টাইপের অঙ্ক এমন কিছু বেশি আইটেম তুলে দেয় না, একদম ছোট্ট একটা অঙ্ক তুলে। কেমন তুলবে, ওরা তোকে কস্ট অফ প্রোডাকশনের একটা অ্যামাউন্ট দিয়ে দেবে, ঠিক আছে তো, তারপর বলে দেবে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড খরচ হয়েছে এত টাকা বলে দেবে। ওরা বলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস এত ইউনিট বলে দেবে, বলবে প্রফিট কত বা সেল কত। তোমার কথা বুঝতে হবে কি বলেছে ওরা, এই কোশ্চেনে তাই বলেছে। ওরা কোশ্চেনে কেমন এরকম টাইপের একটা অঙ্ক থাকে ওরা, ঠিক আছে। তো কোশ্চেনে কস্ট অফ প্রোডাকশন বলেছে, কত টাকা বলেছে দেখ, কোশ্চেনে বলেছে দেখ 10,18,050। তুই ভাব না স্যার আমি পুরো প্রথম থেকে অঙ্ক স্টার্ট করলাম না কেন, কি করে প্রথম থেকে স্টার্ট করতে পারবি, করতে প্রথম থেকেই কর, চেষ্টা করলেও পারবি না। তুই কস্ট অফ প্রোডাকশন থেকে স্টার্ট করতে পারবি। কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে 10,18,050। ওদের বলতে হবে কত ইউনিট প্রোডাকশন করেছে, বলেছে দেখ কত ইউনিট প্রোডাকশন করেছে স্যার 45,200 ইউনিট। এটা বলতেই হবে, না বললে হবে না, নাও বলতে পারে, তখন অন্য জিনিস বলে দেবে। তোকে বলেছিস কোথায় গেল পেনটা, যেমন ধর আমি তোকে বলছি কি কি বলতে পারে দেখ, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, প্রোডাকশন আর সেল, ঠিক আছে তো। ধর কি বলতে হবে, ধর কোনো অঙ্ক প্রোডাকশন নাও বলতে পারে, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, এটা বলে বার করতে হবে প্রোডাকশন, তুই বার করতে পারবি না প্রোডাকশন, তোকে 3টা বলে প্রোডাকশন বের করতে পারবি না। তা এমন কোনো কথা নেই সবসময় প্রোডাকশন বলতেই হবে, এই অঙ্কে বলে দিয়েছে, কিন্তু এটাকে নাও বলতে পারবে। যদি না বলতো তাহলে ওদের ওপেনিং স্টক বলতে হতো, ক্লোজিং স্টক বলতে হতো, সেল বলতো। জানি এই অঙ্ক কি করেছে ওরা, এই অঙ্কে ওরা করেছে, এই অঙ্কে বলেছে লাস্ট লাইন দিয়ে ভালো করে পড়িস, বলছে ওপেনিং স্টক অঙ্কে নেই, করবো না, ওপেনিং স্টক নেই, নাই থাকতে পারে অঙ্কে, নাই থাকতে পারে ওপেনিং স্টক, কোনো সমস্যা নেই। ক্লোজিং স্টক বলে দিয়েছে আর প্রোডাকশন বলে দিয়েছে, তো সেল সেক্ষেত্রে বার করতে হবে। বুঝতে পারছিস তো গল্পটা? আরে এরকমই তো কোশ্চেন করবে, আর কিছু করবে না, ঘাবড়ে যাবি না, ঘাবড়ে যাবি। তার মানে এই অঙ্কে প্রোডাকশন বলে দিয়েছে, কত বলেছে স্যার এত ইউনিট প্রোডাকশন করতে তো এত টাকা খরচ হবে। এবার আমি কি বললাম, কোশ্চেন ওপেনিং স্টক আছে কি নেই, লাস্ট লাইন পর বলে দেয়ার ইজ নো ওপেনিং স্টক ফিনিশ গুডস আছে, লাস্ট লাইনে লেখা, তা নেই, তাহলে ওপেনিং স্টক তো নেই, ক্রস দিয়ে দিচ্ছি, তার মানে ওপেনিং স্টক নেই বলে এখানে ওপেনিং স্টক ফিনিশ গুডস লিখে দিই। ক্লোজিং স্টক কি হয়, মাইনাস। তুই কস্ট শিট করবি যত, তুই 1000খানা অঙ্ক করলে না, ক্লোজিং স্টক সবসময় মাইনাসই থাকে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস মাইনাস। কি করে বের করবো, আগে অঙ্কটাই করলি। আচ্ছা ব্র্যাকেটে বলে যে ক্লোজিং স্টকের ইউনিট কত, দেখ 7,000 বলেছে, ক্লোজিং স্টকের ইউনিট 7,000 বলেছে। তুই ভাব না এত ইউনিট তৈরি করতে এত টাকা খরচ হয়েছে, তাহলে এক করতে কত, এত বাই এত, তাহলে 7,000 করতে কত। আচ্ছা বলতে পারবি এটা কোন মেথডে করলাম, কোন মেথডে করলাম ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ফিফো। আচ্ছা আস্তে ফিফো, এটা ফিফো মেথডে করলাম, ফিফো মেথডে। তাহলে এটা বাই এটা করলাম, আমি লিখে দিচ্ছি কোন মেথডে করলাম, এটা কোন মেথডে করলাম লিখে দিচ্ছি, ভুলে না যাস, ফিফো মেথডে করলাম, ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেমন ক্লাস 12 এ উঠবো না, ক্লাস 12 এ প্রথম চ্যাপ্টার করবো কস্টের প্রথম চ্যাপ্টার ম্যাটেরিয়ালস, প্রথমেই শিখবো ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে, ডিটেইলস আবার, ঠিক আছে। তো বুঝতে পারি এটা ক্যালকুলেশন বুঝে গেছে, এটা কিন্তু অনেক পারে না, অনেক স্টুডেন্ট পারে না, এটা ভালো করে করবি। তোদের কস্ট শিট আমি বলছি, অনেকেই কস্ট শিট মিলে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যে পরীক্ষায় হয় কস্ট শিট সবাই করতে পারে, মুখস্থ করে যায়, ফরম্যাট মুখস্থ করে যায়, করতে পারে, ভুল করে এখানটাই, এটাই ভুল করে, আর এর জন্যই নাম্বার। আর কোনো ভুলের জায়গা নেই, ভুল করলে এটাই হবে, আর না হলে ভুল নেই, ঠিক আছে তো। তাহলে বুঝতে পারি এটা কি করে করতে হলো, এত হলো। এবার এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দিয়ে বলে এত টাকা, এটাকে বলে কস্ট অফ গুডস সোল্ড, এর সঙ্গে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স যোগ করব। তো বললাম সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কত বলেছে, 40 পয়সা পার ইউনিট। যদি একটা ইউনিট মার্কেটে বেচি তাহলে 40 পয়সা খরচা হবে, কতগুলো বেচেছি স্যার বলে দেয়নি তো কোশ্চেনে বলে দেয়নি কতগুলো বেচেছি। ক্লোজিং স্টক 7,000, আর বলেছে, আর প্রোডাকশন কত বলেছিল, প্রোডাকশন বলেছিল 45,200। তুই নিজে ভাব
তুই ধর 45,200টা পেন তৈরি করলি, বছরের শেষে গিয়ে দেখি 60,000 টাকা পেন পড়ে যাচ্ছে, তুই বাকি পেন কি করেছিস? বেচে দিয়েছিস। তাহলে বলতে পারলি না স্যার বুঝতে পেরেছি, এটা থেকে এটা মাইনাস করে দিচ্ছি। ঠিক, তাহলে সেল কত ইউনিট? এত ইউনিট, 40 পয়সা করে হলে 15,280 হলো সেলিং এক্সপেন্সেস, যোগ করে দাও, এত টাকা হলো টোটাল কস্ট। সেল কত বলেছে? একটা ইউনিট মার্কেটে বেচে এত টাকা কামাবো, তাহলে এতগুলো বেচছি, এত টাকা সেল আর এত টাকা খরচ, তাহলে বাকিটা কত? সোজা অঙ্ক ছিল না, কিচ্ছু ছিল না অঙ্কটার মধ্যে। আচ্ছা দেখ, ট্যাক্সের পরে চলে আসি, ট্যাক্সে, ঠিক আছে তো? ট্যাক্সে তোদের দুটো অঙ্ক করতেই হবে, একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বা ইন্সিডেন্স অফ ট্যাক্স, দুটোর মধ্যে একটা অঙ্ক আসছে 4 নাম্বার, এটা তো আসছে শিওর, ঠিক আছে তো? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বা ইন্সিডেন্স অফ ট্যাক্স থেকে 4 নম্বরে একটা অঙ্ক আসবে শিওর, ঠিক আছে? আর একটা স্যালারি একটা অঙ্ক আসবে 10 নম্বরে, ঠিক আছে তো? তো ধর এখানে যেটা দিয়েছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক, কোশ্চেনটা টুকে নিয়েছি, ঠিক আছে? তো তোদের একটু বলে দিই, তোদের একটু মনে কর, আগে একটু বলে দিই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস পেনটাতে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের যদি আমি ক্লাসিফিকেশন করেছিলাম, রেসিডেন্টে দুভাবে ভাগ করতাম, তাই না? আমরা চ্যাপ্টারটা শিখেছিলাম, একটা হয় রেসিডেন্ট, ঠিক আছে তো? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস করেছিলাম তো, দুটো, একটা রেসিডেন্ট একটা নন রেসিডেন্ট, ঠিক আছে তো? রেসিডেন্টকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট, আর একটা রেসিডেন্ট বাট নট রেসিডেন্ট। এই চ্যাপ্টারে আমরা দুটো কন্ডিশন করেছিলাম, একটা বেসিক কন্ডিশন আর একটা অ্যাডিশনাল কন্ডিশন। মানে জেনে না, এমসিকিউ এসএকিউ বা বড় কোশ্চেনও আসতে পারে। বেসিক কন্ডিশন কি ছিল? আচ্ছা, বেসিক কন্ডিশনের সেকশন কি ছিল? সেকশন পড়বি, আন্ডার সেকশন 6 সাবসেকশন 1। বা তোকে পরীক্ষা যদি কখনো দেয় না, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কত নম্বর ধারায় উল্লেখ আছে, কি বলবি? 6। অ্যানসার হবে 6 নম্বর ধারায় রেসিডেন্সিয়াল উল্লেখ আছে। বেসিক কন্ডিশন কত নম্বর? 6 এর 1, আর অ্যাডিশনাল কন্ডিশন কত নম্বর? 6 6 8, মানে আন্ডার সেকশন 6 সাবসেকশন 6 প্লাস স্মল উল্লেখ। বেসিক কন্ডিশনে কি বলেছিল একটু বলে দিই। আচ্ছা পরে বলছি। আমাদের বেসিক কন্ডিশন দুটো ছিল, দুটোর মধ্যে যদি একটা স্যাটিসফাই করে বা দুটোই স্যাটিসফাই করলো, তাকে বলে রেসিডেন্ট। কি বললাম বল, রেসিডেন্ট কাকে বলে? আমাদের বেসিক কন্ডিশন দুটো আছে, দুটোর মধ্যে দুটোই যদি স্যাটিসফাই করে বা একটা যদি স্যাটিসফাই করে, তাকে বলে রেসিডেন্ট। পরীক্ষায় আসতে পারে কিভাবে কোশ্চেন হবে সেটা পরের কথা, বুঝতে পারলি তো? তাহলে রেসিডেন্ট কাকে বলে? আমাদের বেসিক কন্ডিশন দুটো আছে, দুটোর মধ্যে যদি দুটো স্যাটিসফাই করে তাকে রেসিডেন্ট বলে। স্যার দুটোর মধ্যে একটা স্যাটিসফাই করে তাকেও রেসিডেন্ট বলে। দুটোর মধ্যে একটাও স্যাটিসফাই না করে নন রেসিডেন্ট গেল। স্যার বেসিক কন্ডিশন দুটো কি ছিল? আমাদের পূর্ববর্তী বছর কত জানিস? তোর কোশ্চেন তো দেবে পরীক্ষায়, তবুই বলছি আমাদের প্রিভিয়াস ইয়ার হচ্ছে 21-22। এবার আমি ঠিক বলতে পারছি না এই বছর তোদের কোশ্চেনে প্রিভিয়াস ইয়ার কি দেবে, 21-22 দিতে পারে বা 20-21 দিতে পারে, সেটা দেখবো, সেটা দেখে নিবি কি দেবে। প্রিভিয়াস ইয়ার 21-22, প্রিভিয়াস ইয়ার 21-22 এসএসসি কে মিনিমাম, মানে কি বললাম, এসএসসি কে মোর দ্যান 182 ডেজ থাকতে, কত হবে? কতদিন থাকতে হবে? 182 দিন বা তার বেশি দিন থাকতে হবে। তাহলে আর কি আরেকটা কন্ডিশন কি ছিল? প্রিভিয়াস ইয়ারে 60 দিন থাকতে হবে এবং 60 দিন এবং শেষ 4 বছর, শেষ 4 বছর মানে ধর এটা তো প্রিভিয়াস ইয়ার, তারপরে 4 বছর মানে 20-21, 19-20, 18-19, 17-18, এই 4 বছরে মোট 365 দিন। আমাকে বল দিই বেসিক কন্ডিশন কি বললাম? দুটো কন্ডিশন বললাম, একটা বল প্রথম কন্ডিশন কি বললাম বল? এসএসসি কে প্রিভিয়াস ইয়ার মানে 21-22 182 দিন বা তার বেশি থাকতে হবে, এক নম্বর। যদি না থাকে কোনো সমস্যা নেই। 2 নম্বর কন্ডিশন তারপরে 4 বছর, 20-21, 19-20, 18-19, 17-18, এই 4 বছরে মোট 365 দিন থাকতে হবে। এটা হচ্ছে বেসিক কন্ডিশন। অ্যাডিশনাল কন্ডিশন কি ছিল? দুটো ছিল, দুটোই স্যাটিসফাই করতে হবে। যদি দুটোই স্যাটিসফাই করে তাহলে সে রেসিডেন্ট এন্ড অর্ডিনারি রেসিডেন্ট। স্যার দুটোর মধ্যে যদি একটা স্যাটিসফাই করে নট অর্ডিনারি। স্যার যদি একটাও না করে তাহলে নট অর্ডিনারি হবে। স্যার অ্যাডিশনাল কন্ডিশন কি ছিল বলছি? এই বছরটা বাদ দে, এই এখান থেকে এত মানে 10 বছর হচ্ছে না, এই 10 বছরের মধ্যে যে কোনো 2 বছর 365 দিন থাকতে হবে, যে কোনো 2 বছর 365 দিন থাকতে হবে। আর এই যে আছে 7 বছরের মধ্যে মোট 730 দিন থাকতে হয়েছিল। এবার অঙ্কটা করে বুঝতে পারলি? আগে থিওরিটা বলে দিলাম, তাহলে তোর অঙ্কটা করতে সুবিধা হবে। বলছে কি মিস্টার রয় একজন ইন্ডিয়ান সিটিজেন, বুঝতে পারছিস? সে একজন ভারতীয় নাগরিক। লেট কি করছে? লেট মানে ভারত ছেড়ে যাচ্ছে। কেন? কোশ্চেন দাঁড়াতে চায়, ভারতটা ছেড়ে কেন যাচ্ছে? চাকরির জন্য যাচ্ছে। অনেকে চাকরির জন্য গেলে একরকম রুল হয়, তো এখানে বলেনি ও ভারত ছেড়ে যাচ্ছে, ঠিক আছে? ভারত ছেড়ে যাচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার যাচ্ছে ভারত ছেড়ে। আগে অনেকবার যায়নি, প্রথমবার যাচ্ছে। কবে? 12 এপ্রিল 2019 সালে ভারত ছেড়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? চায়না, চীনে যাচ্ছে ভারত ছেড়ে। সে আবার ভারতে ফিরে আসছে 21 জুলাই 2021। বলতে তার রেসিডেন্স করো অ্যাসেসমেন্ট ইয়ার 22 তারিখে। তা আমি একটা ছোট্ট করে এটা করার দরকার, আমি সাজালাম। ও ভারত ছাড়ছে কবে? এত তারিখে,
আবার ভারতে আসছে কবে, এত তারিখ। তাহলে এত তারিখ ছাড়ছে মানে 19-20, এত তারিখ আবার আসছে মানে 21-22। ঠিক আছে, আমি এত লম্বা চওড়া দাগ কাটলাম যাতে তারা বুঝতে পারছে। যদি মনে হয় না এরকম করে দাগ কাটবো না, কাটবো না, কেউ কেউ বাধা দেবে না, কারোর ক্ষমতা নেই বাধা দেওয়ার। তুই শুধু লিখতে পারিস 21-22 কতদিন, তোকে নিজের মতন করে করতে হবে। কেননা ও ক্ষেত্রে তোর ক্যালকুলেট করাটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। আমার কথা বুঝতে পারি তো? ভাব না, আমি এটা সাজালাম তো সুবিধা হলো। ও ভারত ছেড়েছে কবে, 19-20-তে। কবে, 12ই এপ্রিল ভারত ছেড়েছে, মানে 19-20, 12ই এপ্রিল ভারত ছেড়েছে, মানে ভারত 12 দিন ছিল। আবার ভারতে কবে এসেছে, 21-22 এসেছে, মানে 21-22। তাহলে কবে এসেছে, জুলাই মাসের 21 তারিখে এসেছে। জুলাই মাসের 21 তারিখে এসেছে, জুলাই মাসে কতদিন ছিল? কেউ বললো স্যার 11 দিন ছিল, কেউ বললো 10 দিন ছিল, কিছু যায় আসে না। ঠিক আছে, তারপরে কি ভারত ছেড়ে গেছে আর না? তারপরে কিন্তু সব মোটামুটি ভারত ছিল। তো যদি মনে হয় না আমি মানে মোটামুটি আমি লিখে 21-22 লিখে এই কাউন্টিং গুলো করতে পারবো, তাহলে তুই এইগুলো করার দরকার নেই। যদি মনে হয় না আমার একটু অসুবিধা হবে, তুই কর, বুঝতে পারলি, কোনো সমস্যা নেই। তো এই কোর্স করার পরে 253 দিন হলো। তারপর এখানে দেখে তো ছিলই না, এখানে 12 দিন। তা ও কোন অ্যাকচুয়ালি লোকটা কোন দেশের লোক ছিল, বিদেশের লোক না ভারতের লোক? তার মানে ও জবে ভারত ছেড়েছে তার আগে কোন দেশে ছিল? সব করা 362 লিখেছি। এখন তুই প্রশ্ন করছিস স্যার ওই যদি বিদেশের লোক থাকতো তাহলে এগুলো সব ছিল। এবার তুই বল, আমাদের প্রথম কন্ডিশন কি ছিল স্যার? বেসিক কন্ডিশনের নিয়ম কি ছিল? প্রথম বছর মানে এইটাই 182 দিনের বেশি থাকতে আছে, তাহলে সে উত্তর এসে। তাহলে বুঝতে পারলি বেসিক কন্ডিশন এই ধারা। স্যার কি লিখতে হয়, পরীক্ষায় লিখতে হবে? অ্যাকচুয়ালি তুই বলতে পারিস এটা কিন্তু তোর পড়ার বিষয়, এটা ওয়ার্কিংস এর পার্ট। মেন অঙ্ক কোনটা? মেন অঙ্কের লেখাটাই 4 নম্বরটা মেন। তাহলে কি লিখতে হবে, মানে তো বাংলায় লিখবি। ঠিক আছে, বাংলায় লিখলে আমি বলছি তো আগে লেখানো আছে, ওটাই লিখে দিই, বলেইছি, শুনে নিজের মতো লিখে দিবি। বেসিক কন্ডিশনকে বাংলায় বলে মৌলিক শর্ত। মৌলিক শর্ত লিখে এই ধারাটা তোকে দিতেই হবে। ধারা না লিখলে নাম্বার কম হবে, কম দেবে নাম্বার। এই ধারাটা মুখস্থ করবি, বেসিক মৌলিক শর্ত লিখে ধারাটা লিখবি। কি লিখবি? নাম কি? মিস্টার রয়। লিখবি মিস্টার রয় একজন ভারতীয় নাগরিক, তিনি পূর্ববর্তী বছর, ব্যাকেটে লিখবি পূর্ববর্তী বছর কত, 21-22, ভারতবর্ষে 182 দিনের বেশি ছিলেন। ব্যাকেটে কি লিখবি? 253 দিন। তাই, ঠিক আছে, তাই তিনি ভারতে একজন আবাসিক বলে গণ্য হন। বুঝতে পারলি কত সোজা লেখা? স্যার কি লিখবেন, কি বললেন আরেকবার বলুন, আমি বলছি। মিস্টার রয় একজন ভারতীয় নাগরিক, তিনি পূর্ববর্তী বছরে ভারতবর্ষে 182 দিনের বেশি ছিলেন, ব্যাকেটে 253, তাই তিনি একজন ভারতের আবাসিক বলে গণ্য হন। ব্যাস। আর আবাসিকে তাহলে আন্ডারলাইন করো, কেউ নাম্বার কাটো, খুব মানে পারফেক্ট লেখে, বা এর চেয়ে বেশি কি লিখতে হবে। ঠিক আছে, হয়ে গেল। এবার কি অ্যাডিশনাল কন্ডিশন, মানে অতিরিক্ত শর্ত। ধারা দিবি, এই যে ধারা। কি লিখবি? মিস্টার রয়, এই এক লাইনে এটা লিখলেও হবে, আর নাহলে তুই বড় করতে গেলে এটাও লিখতে হবে। কি লিখবি অতিরিক্ত শর্ত? বলবি স্যার মিস্টার রয় উল্লিখিত অতিরিক্ত শর্তের, কি বললাম, উল্লিখিত অতিরিক্ত শর্তের দুটি পালন করেছে। তাহলে আর কিছু লিখতে হবে না, লিখলে হলো উল্লিখিত অতিরিক্ত শর্তের দুটি পালন করেছেন। ঠিক আছে তো? স্যার শর্তগুলো বললেন না? আরে আমি এই ধারা লিখে দিয়েছি, কাজ ওদের, ওরা খুঁজে দেওয়ার। কেন ধারা যেহেতু লিখে দিয়েছি তাহলে আর কিছু বলবে না, বুঝতে পারি তো? উল্লিখিত অতিরিক্ত শর্তের দুটি পালন করেছেন, তাই তিনি ভারতে আবাসিক এবং সাধারণ আবাসিক বলে আন্ডারলাইন করবেন। এবার তো যদি মনে হয় যে আমি লিখে দিয়েছি যে দুটো অতিরিক্ত শর্ত, নিচে লিখি, আন্ডারলাইন করে লিখি অতিরিক্ত শর্ত 1, 2। কি ছিল অতিরিক্ত শর্ত? লাস্ট শেষ 7 বছরে মোট 37 দিন থাকতে হবে, আর 10টা পূর্ববর্তী, মানে পূর্ববর্তী বছরের আগের পূর্ববর্তী বছরের মধ্যে যে কোনো ছোট পূর্ববর্তী বছর ফুল মার্কস 4-এ 4। যেইভাবে কথাগুলো বললাম এইভাবে লিখলেই 4-এ 4 দেবে, আদারওয়াইজ 4-এ 4 দেবেন। অ্যাডিশনাল প্রফেশনে কি বলবেন, মানে কি লিখতে হবে, তাই তো? এই ধারাটা লিখে লিখবি মিস্টার রয় তিনি লিখিত অতিরিক্ত শর্তের দুটি পালন করেছেন। উল্লিখিত অতিরিক্ত শর্তের দুটি পালন করেছেন। ঠিক আছে, এবার তোর যদি মনে হয়, আর যদি টাইম তো থাকবে, আমি তো বলছি এই পরীক্ষা দিতে, পরীক্ষা 3 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টায় পরীক্ষা হলদি বেরিয়ে যেতে হবে, যাও কোশ্চেন সেট করো, 2 ঘন্টায় পরীক্ষা শেষ, 2 ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যাবে। উল্লিখিত অতিরিক্ত শর্ত লিখে দিবি, উল্লিখিত অতিরিক্ত শর্ত কি দুটোই লিখে দিবি। তো বুঝে গেল? স্যালারি করবো আস্তে। দেখ লাস্ট অঙ্ক ছিল এই 2019 সালে, লাস্ট একটা অঙ্ক ছিল, এবং পরীক্ষা তো আসছেই, মানে কম্পালসারি দেবে, একটা স্যালারি করতেই হবে 10 নম্বর। ঠিক আছে, ভালো করে বুঝে নে আগে, তারপর হবে, বুঝে নে। স্যালারির অঙ্ক দেবে পরীক্ষায়, 10টা নাম্বারের স্যালারি থাকবে। ঠিক আছে, 10 নম্বর স্যালারি করতে হবে। কোশ্চেনটা কি বলেছে? তো কোশ্চেনটা তোরা দেখতে পাচ্ছিস সামনে, কোশ্চেনটা দেখ তোরা। প্রথমে স্যালারি অঙ্ক দিলে এটা লিখতেই হবে, লেখা বাধ্যতামূলক, এই লেখাটা লিখতেই হবে, কোনো কাটছাট করা যাবে না। কি লেখা আছে পড়ছি, হ্যাঁ, কম্পিউটেশন অফ, লেখা আছে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি। কোন হেড করছিস সেটা লিখতে হবে, ইনকাম ফ্রম স্যালারি, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম স্যালারি লিখলাম। অফ কার স্যালারি করছিস, অফ শ্রী এ দে, কমা দিয়ে লিখবো। আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল এটাও লিখলাম,
কমা দেবো, তারপর লিখবো ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। আমি বারবার বলছি তোকে যে পরীক্ষায় কোশ্চেন সেট করবো ওখানে লিখে দেবে প্রিভিয়াস ইয়ার এত, অ্যাসেসমেন্ট ইয়ার এত, যেই অ্যাসেসমেন্ট ইয়ার বলবে সেই অ্যাসেসমেন্ট ইয়ারই লিখবি। আমি 22-23 কেন লিখলাম, এখন অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 চলছে, তোর হয়তো পরীক্ষায় কোশ্চেন করলো আর রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 21-22, যদি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার 21-22 লেখা থাকে তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 লিখবি। যদি কোশ্চেনে প্রিভিয়াস ইয়ার 20-21 লেখা থাকে তাহলে ওটা কত হবে 21। বুঝতে পারলি? বুঝিয়ে দিলাম, কিন্তু বুঝিয়ে দিলাম পার্টিকুলার রুপিস। প্রথমে বেসিক স্যালারি দেখ, কোশ্চেনে বলেছিল 16,000 টাকা পার মান্থ, 16,000 টাকা পার মান্থ, 16,000 ইন্টু 12 করে 1,92,000 হয়ে গেল। তারপর কি বলেছে, ডিয়ারনেস অ্যালাউন্সেস বলেছিল কি 9,000 টাকা পার মান্থ, তাই তো 9,000 ইন্টু 12 করলে 1,08,000। এবার তুই বলি স্যার ব্যাকেটে কি 40% বলে, ওটা বলেছে রিটায়ারমেন্ট বেনিফিট, বলেছে না 40% কি বলেছে পর 40% কি বলেছে, 40% ইনক্লুডেড ইনটু কম্প্রিহেন্সিভ রিটায়ারমেন্ট। বুঝলাম না মানেটা, আমি তোকে বলছি শোন, আমি তোকে বলেইছি শোন, এই লাইনটার মানে কি বলতে চাইছে, ব্যাকেটে 40% এখানে আসবে না, এখানে যেমন ছিল তাই করে দিলাম, ব্যাকেটে 40% এর মানেটা তোকে বলে দিচ্ছি। আমরা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন স্যালারি করতে কি করেছিলাম মনে আছে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মনে পড়ছে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন ওখানে স্যালারি বের করতাম, ওখানে স্যালারিতে ওখানে স্যালারি করতাম, ওখানে ডিএ লাগতো, স্যালারির মধ্যে ডিএটা লাগতো, সেখানে আসবে 40%। তারপর এইচআরে করছি না, এখন এখন কি করছি, এইচআরে তো আরে এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্সেস করার সময় ওখানে স্যালারি বের করতে হতো। স্যালারি মানে কিন্তু বেসিক স্যালারি না, স্যালারি মানে বেসিক প্লাস ডিএ, ওখানে ডিএ লেখা ছিল না, ওখানে এই ডিএটা লিখলে কেটে দেবে, এই ডিএটা এই দেখ 1,08,000 লিখলে কেটে দেবে। কেন কেটে দেবে, তোকে বলেছে 40%, ওখানে 1,08,000 40%, বুঝতে পারলাম না, বুঝতে পারলি না মনে হয়, বুঝতে পারিস নি কি বললাম, না বুঝতে পারলে বল। আমরা যখন এইচআরে করতাম ওখানে দেখ না, আমি বলছি আচ্ছা ওখানে 40% কেসটা একটু পরে আবার বলছি 40%, বুঝতে পারলি তো, 9,000 পার মান্থ 12 করে হলে 1,08,000, ব্যাকেটে 40% কিছুটা বললাম, আবার বলবো যখন এইচআরে করবো। দেখ না তারপরেই লিখেছে হাউস রেন্ট অ্যালাউন্স, কত টাকা করে হাউস রেন্ট অ্যালাউন্স মানে বুঝিস তো, হাউস রেন্ট মানে কোম্পানিতে যারা চাকরি করে তারা একটা হাউস রেন্ট অ্যালাউন্সেস পায়। কেন পায় বুঝতেই পারছি, থাকার জায়গা নেই তো একটা ওকে একটা অ্যালাউন্স দিল প্রতি মাসে, ও ঘর ভাড়া করে। একটা রুল বলেছিলাম, যদি নিজের বাড়িতে বসবাস করে তাহলে কোনো রকমের এক্সেমশন পাওয়া যায় না, এখানে এক্সেমশন পেয়েছে, দেখ এক্সেমশন পেয়েছে না টাকাটা, যদি ও নিজের বাড়িতে বসবাস করে তাহলে কোনো রকমের এক্সেমশন পাওয়া যায়। কি বললাম বল, যদি এসএসসি যদি নিজের বাড়িতে বসবাস করে তাহলে হাউস রেন্ট অ্যালাউন্সে কোনো এক্সেমশন পাবে। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমসিকিউ এসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, নিজের বাড়িতে বসবাস করলে কত টাকা এক্সেমশন পাওয়া যায়, নিজের বাড়িতে বসবাস করলে কত টাকা এক্সেমশন পাওয়া যায়, 1 টাকা পাওয়া যায়, ঠিক আছে, তা বলতে পারিস, বোঝা গেল তো। কিন্তু এক্সেমশন কখন পাবে, যদি ভাড়া বাড়িতে থাকে, রেন্টেড হাউসে থাকে এক্সেমশন পাবে। এই অঙ্কটা বলেছে ভাড়া বাড়িতে, কোন শহরে ভাড়া ছিল, কোন শহরে, কলকাতা বলেছিল, কলকাতা মেট্রো সিটিতে ভাড়া ছিল, ঠিক আছে। দেখ না আমি হাউস অ্যালাউন্স কত করে পেয়েছি, প্রতি মাসে 3,500 টাকা করে পেলে 12 মাসে 42,000 টাকা পেয়েছি। এবার এক্সেমশন কখন দেবো, যদি ভাড়া বাড়িতে থাকে, ভাড়া বাড়িতে ছিল। আচ্ছা দেখ সেকশনটা লিখেছি, কেন স্যার সেকশন লিখলেও হবে না লিখলেও হবে, কিন্তু ভুল লিখলে কেটে দেবে, ভুল লেখা যাবে না, ভুল লেখা যাবে না, বারবার বলছি ভুল লেখা যাবে না, বারবার বলছি ভুল কোনো মতে লেখা যাবে না, ভুল লিখলে কিন্তু কেটে অঙ্ক 0 বসাতে পারে, পুরো অঙ্ক কেটে 0 বসাতে পারে। তো পরীক্ষায় কেন বলছি, পরীক্ষায় এমসিকিউ দিতে পারে, বলতে পারে হাউস রেন্ট অ্যালাউন্সের যে এক্সামশনটা আছে কত নম্বর ধারায় উল্লেখ, তখন বলতে হবে আন্ডার সেকশন 10 সাবসেকশন 13 বলতে হবে, কিন্তু করতে হবে এটা, ঠিক আছে। তো এক্সামশনের রুলটা দেখ এখানে করে দিয়েছি, ভালো করে দেখ, সুন্দর করে বুঝবি। পরীক্ষায় আসছে, এই পরীক্ষায় দুটো অপশন বলেছি, স্যালারি দেখ তোকে বলেছি দুটোর মধ্যে একটা পাবি, হয় হাউস রেন্ট অ্যালাউন্স আসবে আর না হলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আসবে, 100% গ্যারান্টি, লিখে দিলাম হয় হাউস রেন্ট অ্যালাউন্স আসবে না রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন আসবে, ভালো করে লিখে দিলাম আজকে, ঠিক আছে, দুটোর মধ্যে একটা আসতেই আসছে, ঠিক আছে। তো দেখ হাউস রেন্ট অ্যালাউন্স কত টাকা পেয়েছি, 42,000 টাকা পেয়েছিস, কোনো সমস্যা নেই। এর থেকে এক্সেমশন পাবো এত নম্বর ধারায়, কি লেখা আছে, এই কি লেখা আছে, উইল বি বট, কি লেখা আছে, লিস্ট। এই লিস্ট মানে জানিস কি, ছোট অফ দা ফলোইং, কোনটার মধ্যে, এই 1 2 3 এই তিনটের মধ্যে যেটা ছোট, মানে এইটা মানে ছোট, এই তিনটের মধ্যে যেটা ছোট সেটা হবে এক্সেমশন। প্রথমে কি লেখা আছে, হাউস রেন্ট অ্যালাউন্স, এই টাকাটাই দেখ, এই টাকাটাই এখানে আছে, বুঝতে পারলি। তারপর কি লেখা আছে, রেন্ট পে, আচ্ছা কত টাকা করে ভাড়া দিয়েছে স্যার, 3,000 টাকা করে, 3,000 টাকা করে ভাড়া দিলে বছরে কত দেবে ভাড়া, 36,000 টাকা, তাই 3,000 × 12 দেখ 36,000 টাকা নিয়ে মাইনাস 10% অফ স্যালারি, লিখা যায় না 10% অফ স্যালারি, নিয়ম কিন্তু 10% অফ স্যালারি। এখানে স্যালারি বলতে কি বোঝায়, দেখ লেখা আছে স্যালারি মানে বেসিক, স্যালারি মানে বেসিক কত, 1,92,000, দেখ লিখেছি 1,00,000। ডিএ স্যার, ডিএ তো 1,08,000 লেখা ছিল, আপনি তো 1,08,000 লেখেন 40% করেছেন, কেন, ব্যাকেটে রিটায়ারমেন্ট বেনিফিট বলে 40%,
পুরো নিতে পারবি না ডিএ, ডিএ এর ওই ব্র্যাকেটে যত পার্সেন্ট বলেছি তত পার্সেন্ট নিতে হবে, বুঝতে পারলি কি বললাম? এখন তুই বলিস স্যার ব্র্যাকেটে যদি কিছু না বলতো তাহলে তুই পুরো ডিএ নিয়ে নিবি। কখনো কখনো কোশ্চেন আরেকটা ঘুরিয়ে দেয়, কি বলে জানিস তো, ডিএ ব্র্যাকেটে বলে দেয় নট ফর্মিং পার্ট অফ স্যালারি। তাহলে ডিএ এখানে তো আসতো, এখানে আসতো, নট ফর্মিং মানে বুঝতে পারলি তো? তাহলে স্যার কমিশন নিলেন না কেন? কমিশনের নিয়মটা কি? কোশ্চেনে বলতে হবে ফিক্স পার্সেন্টেজ টার্নওভার। এখানে কমিশন বলেছে, এখানে কমিশন বলেছে কত? 12,000 টাকা। ভালো করে শোন, কোশ্চেনে যদি বলতো যে না এই কমিশনটা বের করেছি টার্নওভারের উপর এত পার্সেন্ট চার্জ করে, তাহলে তুই নি। আমার কথাটা বুঝতে পারলি কি বললাম? আমার কথাটা বুঝতে পারলি? এইগুলো কিন্তু খুব ভাইটাল জিনিস, এইগুলো ভুল হয়। এই ভুলের জায়গাগুলো, এই কমিশন যদি এখানে লিখিস কেটে 0 বসাবে, মানে পার্টিকুলার এই পোরশনে 0 বসাবে, এটা লেখা যাবে না কমিশন। কেন? এই কমিশন কি বলেছে সেলের উপর, মানে পার্টিকুলার এই এমপ্লয়ি এদের মারফত এত টাকা সেল হয়েছে, ওর মারফত এত টাকা সেল হয়েছে, তার উপর কমিশন কিছু কোথাও বলেছে না। তো কোশ্চেনে অনেক সময় বলে দেবে, বলবে ভালো করে শোন, কোশ্চেনে বলে দেবে টার্নওভার এত লাখ টাকা বা এত কোটি টাকা, টার্নওভার এত লাখ টাকা, হ্যাঁ বল, টার্নওভার এত লাখ টাকা বা এত কোটি টাকা, তার উপর এত পার্সেন্টেজ কমিশন, তখন তুই নিতে পারবি। তখন তো এখানেও আসতো সেই টাকাটা এখানে চলে আসতো। কথা বুঝতে পারছিস তো? এটা খুব ভাইটাল কথা বললাম, এটা অনেকে ভুল করে, অনেকে ভাবে যে স্যালারি মানে বেসিক দিয়ে কমিশন, নট কমিশন, কমিশন অন সেল। কমিশনের একটা পার্সেন্টেজ হতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে পরে কত হলো? 2,35,200, এর উপর কত 10%, 23,520, এটা থেকে মাইনাস করে হলো 12,480। এখন তোর মনে প্রশ্ন থাকতে পারে, তোদের মনে একটা প্রশ্ন যদি থাকে করবি, কোনো অসুবিধা নেই। স্যার 36 থেকে এটা মাইনাস করে অ্যানসারটা কিসে বেরিয়েছে, প্লাসে না মাইনাসে বেরিয়েছে? আরে 36 থেকে 23 বাদ দিয়েছি, অ্যানসার কত বেরিয়েছে, প্লাসে না মাইনাসে? প্লাসে। যদি 36 থেকে 40 বাদ দিতাম তাহলে অ্যানসার প্লাস হতো না মাইনাস হতো? মাইনাস হতো। তাহলে কি সেখানে লিখতাম 36 থেকে 40 বাদ দিলে -4 লিখতাম, তো নীল লিখতাম, নীল, এটা বলেছে, পরিষ্কার বলা আছে, এটা মাথায় রাখবি, ঠিক আছে তো? আর কি স্যার এখানে 50 কেন লিখলাম? যদি মেট্রো হয় তাহলে 50%। মেট্রো সিটি কটা, কি কি মেট্রো সিটি আছে আমাদের? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, 4টে মেট্রো সিটি। 4টে মেট্রো সিটি ভাড়া থাকি তাহলেই 50% হবে, আদারওয়াইজ 40%। বলে দিলাম হলো 3 ছোট 12,480, এর থেকে মাইনাস করলাম 29,500, লিখে দিলাম। দেখ এক্সাম্পশন কত লিখলাম, 12,480 বাদ 29,500। ক্লিয়ার? এটা কিন্তু পার্টিকুলার এই হাউজিং যদি মেলাতে পারে সেই জন্য 4 থেকে 5 পাবে, শুধু এইটুকু পোরশন মেলালে 5 নম্বর দেবে। এটা মেলাতে পারলে 5 নম্বর দেবে, বাকির জন্য 5, এটার জন্য 5, বুঝতে পারলি তো? তো সুতরাং তুই ভাই কোনো কারণে এটা ভুল আছে কি 5 নম্বর থেকে পুরো কেটে দিল, 5 পুরো বাতিল হয়ে গেল, বাকি 5 এর উপর খাওয়া দেবে, বুঝতে পারলি তো কি বললাম? আচ্ছা ভালো করে প্র্যাকটিস করবি। ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স কি ফুললি ট্যাক্সেবল? তোদের মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম অ্যালাউন্সকে 3 ভাগে ভাগ করা যায়, একটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, একটা পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, একটা এক্সেম্পটেড অ্যালাউন্স। এক্সেম্পটেড অ্যালাউন্স তোরা পাবি না, ফুললি ট্যাক্সেবল আর পার্টলি ট্যাক্সেবল। বল দেখি আমাকে, বল তো একটা ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সের নাম বল। একটা তো ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেখতে পারি, আর বল, আর বলতে পারবি? আর বলতে পারবি? মেডিকেল অ্যালাউন্সেস, প্রজেক্ট অ্যালাউন্সেস, ম্যারেজ অ্যালাউন্সেস, অনেক অ্যালাউন্স আছে, ঠিক আছে তো? অনেক অ্যালাউন্স আছে, আমি খাতায় লিখে দিয়েছিলাম, চেষ্টা করে পড়ে যাবি। কিন্তু তুই ভাবছিস কি শুধু এই একটা অ্যালাউন্সই দেবে? না, অ্যালাউন্স গুলো পড়ে যাবে, একটা রিডিং মেরে যাবি। দেখ খাতায় লেখা ছিল যখন স্যালারি আরম্ভ করেছিল, ভিডিওতে দেওয়া ছিল কোন কোনগুলো ফুললি ট্যাক্সেবল, ওইগুলো পড়ে যাবি। কিন্তু তুই ধর সাপোজ ধর পরীক্ষায় হলো তো তার একটা আনকমন অ্যালাউন্স পড়ে গেল যেটা খাতায় লেখা ছিল, তাহলে তুই সমস্যায় পড়ে যাবি। কি বললাম বুঝতে পারলি তো? আরে আমি তো বলছি এই টাইপের কোশ্চেনই দেবে, কিন্তু একটা আনকমন অ্যালাউন্স থাকতেই পারে। ওখানে অনেক লেখা ছিল, প্রজেক্ট অ্যালাউন্স লেখা ছিল, ম্যারেজ অ্যালাউন্স লেখা ছিল, ইউনিফর্ম অ্যালাউন্স লেখা ছিল, কত ট্রাভেলিং অ্যালাউন্স লেখা ছিল, সব পড়ে যাবে। এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স লেখা ছিল, এগুলো কিছু করতে হবে। যাই হোক হয়ে গেল। এডুকেশন অ্যালাউন্স পরীক্ষায় এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এডুকেশন অ্যালাউন্স, এডুকেশন অ্যালাউন্স নিয়ম কি? এডুকেশন অ্যালাউন্স কোম্পানি থেকে যা পাবে পাবে, কিন্তু এক্সামিনেশন পাওয়া যায় প্রতি মাসে কত টাকা করে? 100 টাকা করে। ম্যাক্সিমাম কতজন চিলড্রেনের জন্য? 2 জন। আচ্ছা হোস্টেলে পড়াশোনা করলে কত টাকা ছাড় পাবে? 300 টাকা। ব্যাস হয়ে গেল। এইগুলো আলোচনার মাধ্যমে অ্যান্সার বেরিয়ে আসে। তো এডুকেশন অ্যালাউন্স 500 টাকা করে পেয়েছে, এক মাসে 500 হলে 12 মাসে 500 × 12 কজন চিলড্রেন ছিল বলেছে? তার মানে একজন চিলড্রেন। 500 × 12 এক করে 6000 হলো। এক্সামিনেশন কত পাবে স্যার? 100 টাকা করে 12 মাস ইনটু 1। স্যার এক কেন? একজন চিলড্রেন, ঠিক আছে? দেখ এখন আমি প্রশ্ন করছি, বলেন আমাকে একটা অ্যানসার দিতে পারবি? তো 3 জন চিলড্রেন ছিল, তাহলে এখানে কত হতো? 500 × 12 × 3 হতো। এক্সামিনেশন কত? 100 × 12 × 2 হতো, 2 হতো। 3 জন চিলড্রেন থাকলে ম্যাক্সিমাম একজন কত? 2 জনের জন্য। আচ্ছা আরেকটা কোশ্চেন করছি, ধর টুকটা আমি যদি বলছি, ধর তুই অ্যালাউন্স পেয়েছিস 90 টাকা করে। ভালো করে শোন, পেয়েছিস মন দিয়ে শোন, 90 টাকা করে তুই অ্যালাউন্স পেয়েছিস, 12 মাস ইনটু 12, 3 জন চিলড্রেন ইনটু 3, ঠিক আছে? এটাই তো করবো। এক্ষেত্রে এক্সামিনেশন কত?
একদম ঠিক বলে, যে অ্যান্সার সেই একমাত্র পারফেক্ট। অনেকে বলতো স্যার চিলড্রেন এডুকেশনে তো 100 টাকা করে এক্সামশন পাওয়া যাবে, 90। আরে পেয়েছিস 90 টাকা, তোকে কি করে এক্সামশন দেবে 100 টাকা? এটা হচ্ছে মানে এই পয়েন্টটা তোকে মাথার মধ্যে রাখতে হবে। পরীক্ষায় শর্ট কোশ্চেন এগুলো পাবি, তা বুঝতে পারলি? এই যে আমি যেই জায়গাগুলো ধরে দিলাম, এই জায়গাগুলো খুব ভুল হয়, এই ভুলগুলো থেকে রিকভার করতে হবে। ঠিক আছে তো? তো হয়ে গেল, এক্সামশন হয়ে গেল, তোকে যারা 800 টোটাল করে দিলাম 3,98,320, তাই না? 3,98,320 হয়ে গেল তোর। এটাকে কি বলে? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এর থেকে স্যালারি ডিডাকশন কত নম্বর ধারায় ডিডাকশন পাওয়া যায়? 16 নম্বর ধারায়। পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, বলবে ইনকাম ফ্রম স্যালারিতে কত নম্বর ধারায় ডিডাকশন পাওয়া যায়? কি বলবি অ্যানসার? 16 নম্বর ধারায়। এবার তোকে এই পরীক্ষায় যদি বলে আচ্ছা বলো তো স্যালারি থেকে কি কি ডিডাকশন পাওয়া যায়, কি বলবি অ্যানসার? থিওরি পড়েছিলাম, তিনটে ডিডাকশন। একটা আমি বলছি 16 1A, 16 2 আর 16 3। 16 1 তে কি ছিল স্যার? স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা। 16 2 তে কি ছিল? একটা ছিল এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সেস। ঠিক আছে, তো কিছুই নেই, কোশ্চেন যা দেবে নির্লি, কোনো সমস্যা নেই। কারণ এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের রুলটা কি বলেছেন? যদি একমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলেই তো হয়, না হলে না। আচ্ছা, আর কি? প্রফেশনাল ট্যাক্স সে এমপ্লয়ার পে করুক বা এমপ্লয়ি পে করুক, তো এই যোগ করে এখানে আসো, এটা থেকে এটা বাদ দিলাম, কত হলো? 3,06,500 করি, এটাকে বলি ইনকাম ফ্রম স্যালারি। ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে? এটা একটা পেজ পুরো কমপ্লিট হয়ে যাবে।